আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বাংলায় একটা বিখ্যাত উক্তি আছে, অভাগা যেদিকে চায় সাগরও নাকি শুকিয়ে যায়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার যে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম রয়েছে তার অবস্থা হয়েছে বর্তমানে এরকম। মাত্র কয়েক মাস পূর্বেই যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে সামরিক সংঘর্ষ হয়েছিল, তখন ব্যাপক ভিত্তিতে আলোচনায় আসে পাকিস্তানের তৈরিকৃত JF-17 থান্ডার। পাকিস্তানের দাবি অনুসারে এই যুদ্ধ বিমানটি চীনের তৈরিকৃত লং রেঞ্জের যে মিসাইল রয়েছে PL-15 তা ব্যবহার করে ভারতের কাছে থাকা যে রাফায়েল যুদ্ধ বিমান রয়েছে তা ভূপাতিত করেছিল। পাকিস্তান এই যুদ্ধ বিমানটি সফলভাবে তৈরি করে তার যে সামরিক বহর রয়েছে সেখানে যুক্ত করেনি। ব্যাপক ভিত্তিতে তারা রপ্তানি করতেও সক্ষম হয়েছে। মায়ানমারে অলরেডি 16টি রপ্তানি হয়েছে, নাইজেরিয়ায় 3টি হয়েছে, নতুন করে আজারবাইজানে 40টি রপ্তানি হয়েছে। বাংলাদেশের ফ্রন্ট লাইনে এই যুদ্ধ বিমানটি আসার অপেক্ষায়। এছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এই যুদ্ধ বিমানটি ক্রয় করে তাদের সামরিক বাহিনীতে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্বব্যাপী এই যুদ্ধ বিমানটির যে সুনাম সেটা ছড়িয়ে পড়েছে। দেখুন, ভারতের জন্য এটা কঠিনভাবে একটা চাপ ছিল, কারণ তাদের মাল্টি বিলিয়ন ডলারের যে প্রজেক্ট রয়েছে তেজাস, এটা তারা রপ্তানি করতে পারেনি। আর্জেন্টিনা দীর্ঘ সময় আলোচনার পর নতুন তেজাস বিমান ক্রয় না করে তারা সেকেন্ড হ্যান্ড F-16 যুদ্ধ বিমান ক্রয় করেছে। মালয়েশিয়া সহ ইন্দোনেশিয়ারও একই অবস্থা। ভারতের প্রধানমন্ত্রী নিজে এই যুদ্ধ বিমানে উঠে ফ্লাই করে পৃথিবীকে বার্তা দিয়েছে এই বিমানটি সেফ। এবং রিসেন্টলি দুবাই এরো শোতে এই যুদ্ধ বিমানটির নানান ধরনের অফার এবং এর শক্তিমত্তা নিয়ে তারা বড় ভিত্তিতে মার্কেটিং করেছে। এত কিছুর পরও ভারতের প্রযুক্তিগতভাবে তৈরিকৃত এই বিমানটি ভারতকে ব্যাপক ভিত্তিতে হতাশ করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দুবাই এয়ার শোর মতো একটি বড় প্ল্যাটফর্মে এই যুদ্ধ বিমানটি যখন তার এয়ার শো করতে গিয়েছে তখন সেটা হঠাৎ করে ক্র্যাশ করেছে এবং মাটিতে পড়ে ভূপাতিত হয়ে গেছে। গত 21শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পর ভারত এই যুদ্ধ বিমানের কোনো ধরনের ছবি তারা তুলতে দেয়নি এবং প্রকাশও করেনি। দেখুন, এই যুদ্ধ বিমানটি শুধু ক্র্যাশই করেনি, জরুরি অবস্থায় এর যে পাইলট এক্সিট সিট রয়েছে সেটাও কাজ করেনি, যার জন্য এই বিমানটি পরিচালনাকারী যে পাইলট ছিলেন উইং কমান্ডার নামসা সেল, তিনি মারা গেছেন। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দেখুন, ভারতের গণমাধ্যমগুলো এখন কিন্তু জরুরি ভিত্তিতে পুশ করে এই যে পাইলট রয়েছেন উইং কমান্ডার নামসন সেল, হিমাচল প্রদেশের যিনি বাসিন্দা, তার উপর দোষ চাপিয়ে দিতে চাচ্ছেন যে পাইলটের অসতর্কতার কারণে বা অদক্ষতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাস্তবতা হলো ভিন্ন। দেখুন, এই উইং কমান্ডার দীর্ঘদিন ধরে এই তেজাস জেট ফাইটার পরিচালনা করেছেন এবং খুবই অভিজ্ঞ। ভারতীয় এই পাইলটের ফ্লাইট রেকর্ড অত্যন্ত ভালো এবং একেবারে শেষ পর্যন্ত তিনি এই বিমানটি রক্ষা করার চেষ্টা করেছেন। দেখুন, ভারতের নিজস্ব সক্ষমতা তৈরি এবং ভবিষ্যতে তাদের বিমান বাহিনীর অন্যতম মেরুদণ্ড হলো এই তেজাস জেট ফাইটার। বিপুল পরিমাণের আশা ভরসা এবং প্রচুর বিনিয়োগ করেছে ভারত এই যুদ্ধ বিমানে। প্রশ্ন হলো, এই যুদ্ধ বিমানটির এই ধরনের পরিণতি কি করে হলো, যেখানে এয়ার শোর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় কখনোই কোনো অনভিজ্ঞ পাইলটকে প্রেরণ করা হয় না, কারণ সেখানে বিভিন্ন ধরনের এমন স্ট্যান্ড করতে হয় যেটা সাধারণ যুদ্ধক্ষেত্রেরও বাইরে বেশি জটিল থাকে। সুতরাং এয়ার শোতে যে সকল পাইলটদের প্রেরণ করা হয় তারা খুবই দক্ষ হয়। প্রশ্ন হলো, তাহলে তেজাসের কেন এই পরিণতি? স্ক্রিনে বর্তমানে আপনারা যুদ্ধ বিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক টেকনিক জি নেগেটিভ ম্যানুভারের দৃশ্য দেখছেন। এই টেকনিকে একটি যুদ্ধ বিমান সরাসরি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নোজ বরাবর মানে নাক বরাবর উপরে উঠে যায়, তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করে সেটা আবার নাক বরাবর নিচের দিকে চলে আসে। দেখুন, এই টেকনিকটি সোজা নাক বরাবরও হতে পারে, আবার পেছন দিকে ঘুরে আসতেও পারে। মানে এটা সিচুয়েশনের উপর নির্ভর করে। বিভিন্ন ধরনের মিসাইলের আঘাত থেকে বাঁচার জন্য বা যুদ্ধ বিমানের তাড়া থেকে বাঁচানোর জন্য এই টেকনিক ব্যবহার করা হয়। দেখুন, এটি খুবই জটিল একটি টেকনিক। যখন এই টেকনিকটি বাস্তবায়ন করা হয় তখন একজন পাইলটের সারা শরীরে যে রক্ত প্রবাহ থাকে হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরিভাবে মাথার উপরিভাগে চলে যায়। নিচে কোনো ধরনের
ধরনের কিন্তু রক্তপ্রবাহ থাকে না, যেখানে পাইলট যে কোনো মুহূর্তে জ্ঞান হারাতে পারেন। বিমানের নকশা যদি শক্তিশালীভাবে না হয় এবং জি ফোর্সকে পর্যাপ্তভাবে মোকাবেলা না করতে পারে, তাহলে এই ধরনের সমস্যা, ইঞ্জিন সমস্যায় বিশেষ করে ইঞ্জিনের ভেতর যে অক্সিজেনের প্রবাহ সেটা বন্ধ হয়ে গিয়ে ইঞ্জিন ফেলিওর হওয়ার ঘটনা ঘটে। আর এই ধরনের সিচুয়েশনে কিন্তু সরাসরি দুবাই এয়ার শোতে ভারতীয় বিমানের সঙ্গে ঘটেছে। নেগেটিভ জি ফোর্স স্ট্যান্ড যখন দুবাইয়ের ভেতর স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইভাবে করতে গিয়েছে ভারতের তেজাস, সাথে সাথেই এর ইঞ্জিন ফেলিওরের ঘটনা ঘটেছে, যার জন্য কিন্তু এটি ইঞ্জিনের প্রচণ্ড পরিমাণে থাস্ট ব্যবহার করে সেটা আবার নাক বরাবর দাঁড়াতে পারেনি, যার জন্য এটাকে ক্র্যাশ করতে হয়েছে। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এর যে ইজেকশন সিট রয়েছে, যে পাইলটের বের হওয়ার সিট, সেটাও কিন্তু চূড়ান্তভাবে কাজ করেনি। আর এটাও কিন্তু একটা বড় ধরনের দুর্বলতা। যে যুদ্ধ বিমানটি ক্র্যাশ করেছে, মারাত্মকভাবে সেই যুদ্ধ বিমানটি ইঞ্জিন ত্রুটিতে ভুগছিল, বিভিন্ন ধরনের যান্ত্রিক সমস্যাও ছিল। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বিমানটির যে ইঞ্জিন রয়েছে সেখান থেকে তেল লিকেজ হচ্ছে। এটা দুবাই এয়ার শোর দৃশ্য। ভারতীয় কর্তৃপক্ষ এই মারাত্মক ধরনের ত্রুটি জানার পরও এর ট্রিটমেন্ট হিসেবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিষ্টি ঠোঙ্গা নয়তো শপিং ব্যাগ এর নিচে দিয়ে রেখেছে। ইমিডিয়েটলি ওই সময় এই বিমানটিকে ভারতে ফেরত পাঠানো উচিত ছিল। পাকিস্তান সফলভাবে তার JF-17 থান্ডার যুদ্ধ বিমান রপ্তানি করতে পেরেছে, ভারত পারেনি, এবং সেই সুযোগটাও এখন অনেকটাই কম, যেহেতু দুবাই এয়ার শোর মতো একটি বড় প্ল্যাটফর্মে এটা ফেল করেছে তার সক্ষমতা এবং দক্ষতা দেখাতে। এর থেকেও ভারতের জন্য বড় চিন্তা, তাদের সামরিক বাহিনীতেও এটি একটা সময় উড়ন্ত কফিন হিসাবে কুখ্যাতি পেতে পারে। কারণ ভারত অলরেডি এই যুদ্ধ বিমানটি 180টি নতুন ইউনিট অর্ডার দিয়েছে। কতগুলো ইউনিট যুক্ত হয়েছে? $5.7 বিলিয়ন খরচ করে ভারতের নেভি এবং বিমান বাহিনী এই যুদ্ধ বিমানগুলো অর্ডার দিয়েছে, যেটা দীর্ঘকালীন যান্ত্রিক ত্রুটি এবং যুদ্ধক্ষেত্রে তার সক্ষমতার যে দুর্বলতা তা নিয়ে ভারতকে আবার চিন্তিত করছে। এবং ভারত যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক থেকে GEF-404 যে ইঞ্জিন ব্যবহার করেছে, আফটার বার্ন টার্বোবন ইঞ্জিন, এই যুদ্ধ বিমানে এগুলো কিন্তু খুবই পুরনো প্রযুক্তির ইঞ্জিন। 1970 সালের যুক্তরাষ্ট্রের ডিজাইনকৃত এই ইঞ্জিনগুলো যুক্তরাষ্ট্র তাদের পুরনো প্রযুক্তির যে FA-18 হর্নেট বিমান রয়েছে সেগুলোতে ব্যবহার করত, এবং ব্যাপক ভিত্তিতে এগুলো ব্যবহার হয়েছে। 4000-এর বেশি যুদ্ধ বিমানে এগুলো ব্যবহার হয়েছে। তবে এর দুর্ঘটনা এবং বর্তমান যে আধুনিক যুদ্ধ বিমান রয়েছে এর যে চাহিদা, বিশেষ করে জি ফোর্সের, সেগুলো অনেক ক্ষেত্রেই পূরণে ব্যর্থ হয়েছে এবং থ্রাস্ট জটিলতার কারণে অনেক দুর্ঘটনাও ঘটেছে। দক্ষিণ কোরিয়া, সুইডেন সহ পৃথিবীর কয়েকটি দেশ তাদের ট্রেইনার বিমানের জন্য, বিভিন্ন ধরনের হালকা বিমানের জন্য এগুলো ব্যবহার করে। এখন এই ধরনের ইঞ্জিন একটি পরিপূর্ণ শক্তিশালী তেজাসের মতো যুদ্ধ বিমান তৈরির প্রোগ্রামে ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে আগে থেকেই প্রশ্ন রয়েছে। এর থেকে রাশিয়ার যুদ্ধ বিমানের যে ইঞ্জিন রয়েছে সেগুলো অনেকটা ভালো, কারণ JF-17 থান্ডার যুদ্ধ বিমানে সেগুলো ভালো পারফরমেন্স করছে। প্রশ্ন কিন্তু উঠবেই যে ভারত রাশিয়া থেকে ইঞ্জিন ক্রয় না করে কেন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করলো। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছেন তারা ব্যাপক ভিত্তিতে তদন্ত করছেন, তদন্ত রিপোর্ট আসলে তারা প্রকাশ করবেন। বাস্তবতা হলো যে সামরিক এই ধরনের ফেলিওরের কোনো তদন্ত রিপোর্ট সামরিকভাবে প্রকাশ করা হয় না, এবং এই বিষয়ে কোনো তথ্য আমরা জানতে পারবো না। এখন দেখার বিষয়ে ভারত এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।